তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহ প্রকাশ। We are open as long as it will be conducive for Bangladesh. Whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. 30 million Bangladeshi people, they need this project. ভূ রাজনৈতিক বাধা কেটে যাওয়ায় আশায় বুক বেঁধেছেন উত্তরের 2 কোটি মানুষ। পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবি। ভারত এবং চীন একই প্রকল্পে অর্থায়ন করতে চাচ্ছে। এটা আঞ্চলিক রাজনীতির যে সংহতি সেটিকে মজবুত করবে। মানুষের মধ্যে হতাশ ছিল, সংশয় ছিল, তা এটা যদি সমন্বয় হয় তাহলে তিস্তা মহাপরিকল্পনা একটা আশার মুখ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম, গাইবান্ধা। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, গুজবে সয়লাভ। গা ভাসালেন স্বাস্থ্য শিক্ষার ডিজিও। দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় 300 ডাক্তার, জানালো দূতাবাস। এই সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর সঙ্গে বিতর্কে বসার প্রয়োজন দেখেন না ডক্টর ইউনূস। শ্রমিক ঠকানোর মামলায় পঞ্চমবারের মতো বাড়ল জামিন। এবার মেয়াদ 1 মাস 10 দিন। বৃষ্টি উপেক্ষা করে বিশ্ব চ্যাম্পিয়নদের বরণে জনসমুদ্র মুম্বাইয়ের মেরিন ড্রাইভ। রাজস্বিক সংবর্ধনার আয়োজন। বিমানবন্দর থেকে ছাদ খোলা বাসে ওয়াংখেড়ে যাবেন রোহিতরা। তিস্তা মহাপ্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চীন প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। প্রকল্প ঘিরে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে চীন সম্মান করে বলেও জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারে সংঘাতের কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা সহ বিভিন্ন ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে বলে জানান রাষ্ট্রদূত। অভিন্ন নদী তিস্তার ওপর বাঁধ নির্মাণ করায় পানির সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে ভারতের হাতে। গ্রীষ্ম ও শীতে বাঁধ বন্ধ থাকায় পানির শূন্যতা আর বর্ষায় বাঁধ উন্মুক্ত করে দিলে বন্যায় ভাসে উত্তরাঞ্চলের মানুষ। এই দুর্যোগ থেকে বাঁচতে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নের জন্য চীনের সহযোগিতা চায় বাংলাদেশ। 7 জানুয়ারি নির্বাচনের সরকার গঠনের পর থেকেই প্রধানমন্ত্রীকে আগে সফর করাতে প্রতিযোগিতায় নামে ভারত ও চীন। এরই মাঝে গত মে মাসে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করে আমন্ত্রণ পৌঁছে দেওয়ার পাশাপাশি জানান দেন তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ করতে আগ্রহী ভারত। শেখ হাসিনার নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, শীঘ্রই তিস্তা বিষয়ে কাজ করতে কারিগরি দল পাঠাবে তারা। তিস্তার বিশাল এই প্রকল্পের কাজ পেতে ভারত ও চীনের মধ্যে এক ধরনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। এরই মধ্যে চীনের রাষ্ট্রদূত জানালেন, তিস্তা প্রকল্পে ভারতের সঙ্গে একযোগে কাজ করতে রাজি তারা। ভবিষ্যতে তিস্তা ঘিরে বাংলাদেশের সিদ্ধান্তকে সম্মান করার কথাও জানান তিনি। We are ready, we are open as long as it will be conducive for Bangladesh. China is open. I don't see any tension. As I mentioned, whatever decision made, but it is to our common interest. We want to see the project to be started very soon. প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়ে কূটনীতিক সাংবাদিকদের আলোচনা ডিক্যাপ টকে অংশ নিয়ে চীনা রাষ্ট্রদূত জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীনের মধ্যস্থতা সাময়িক বন্ধ রয়েছে। Rohingya people go back, the safety will be ensured. So China, we are doing our share for the ceasefire arrangement in Rakhine State. এদিকে 8 জুলাই প্রধানমন্ত্রীর চীন সফরে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, কৃষি সহযোগিতা, শিক্ষা ও গণমাধ্যমের সঙ্গে সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সংযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভারত চীনের দ্বৈরথ কাটিয়ে আলোর পথে এগিয়ে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। আর তাতেই আশায় বুক বেঁধেছেন নদী পাড়ের মানুষ।
তাদের মতে ভারতের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনায় চীনের অনাপত্তি ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে সফলভাবে বাস্তবায়নের প্রত্যাশা তৈরি করেছে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দীর্ঘ সময় তিস্তার পানির ক্ষেত্রে ভারতের একতরফা নীতির কারণে ভাটির দেশের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা, কৃষি ও জীববৈচিত্র্য চরম সংকটে। বন্যায় ভাঙন, প্লাবন আর শুষ্ক মৌসুমে পানির অভাবে মরুকরণ আরও দীর্ঘ হচ্ছে। এটার পরিকল্পনা যদি খুব দ্রুত বাস্তবায়ন হয়, তবে আমরা এলাকাবাসী সুখে শান্তিতে আমরা বসবাস করতে পারব। প্রস্তাবিত প্রকল্পের সমীক্ষা 2018 সালে শেষ করেছে চীন আর বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम बांग्लादेश का दौरा करेगी। এদিকে ভারত বলছে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে দ্রুত একটি কারিগরি দল বাংলাদেশে যাবে। ভারতের এমন সিদ্ধান্তে শঙ্কা তৈরি হয় চীন ভারতের ভূ রাজনৈতিক খেলায় হয়তো ঝুলে যাবে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা নিয়ে ভারতের সঙ্গে একত্রে কাজ করতে রাজি আছে চীন। রাষ্ট্রদূতের এমন মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন নদী অধিকার কর্মীরা। অর্থায়নের ক্ষেত্রে যদি ভারত চীন ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে এবং কারিগরি প্রকৌশলগত বিদ্যা যদি এখানে সমন্বয় হয় সমীক্ষা অনুযায়ী, তাহলে এই অঞ্চলের উত্তর জনপদের বঞ্চনার শিকার এই ভাঙনপ্রীত মানুষের কাছে একটা উন্নয়নের নতুন মডেল সৃষ্টি হবে। নানা সমীকরণ ভেদ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তিস্তা পাড়ের মানুষের জীবনে নতুন দিনের সূচনা হবে এমন প্রত্যাশা উত্তরের বাসিন্দাদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দফায় দফায় বন্যা ও বাঁধ ভেঙে পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। রাস্তাঘাট ডুবে থাকায় দুর্ভোগের শেষ নেই সিলেটের 5 উপজেলার কয়েক লাখ মানুষের। আবাসিক এলাকাগুলোতে দূষিত পানিতে যাতায়াত করায় বাড়ছে রোগ বালাইয়ের ঝুঁকিও। বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে, প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, ডুবেছে স্কুল, বসতঘর, রাস্তাঘাট। দফায় দফায় ভারতের পাহাড়ি ঢলের পানি সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জকিগঞ্জ, কানাইঘাট সহ 5 উপজেলার নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় দুর্বিষহ দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। শুধু একবার নয়, আমাদের এই জায়গাটা 3 বারের মতো আমরা বন্যায় প্লাবিত হয়েছি। আমরা জানি না চতুর্থবার আমরা বন্যায় আক্রান্ত হচ্ছে কিনা। বৃষ্টিপাত বন্ধ থাকলেও সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। প্রতি বছর আইলেও আমরা ধান ক্ষেত নষ্ট হয়, অনেক কৃষি কাজ নষ্ট হয়। অন্যদিকে সুনামগঞ্জে কিছুটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। সুরমা, চাদুকাটা, খাসিয়ামারা সহ অন্যান্য শাখা নদীগুলোর পানি কিছুটা কমেছে। এইরকম প্রায় 9টি ভাঙ্গা হয়েছে, সামনে আরো ভাঙ্গা আছে। আমাদের দুর্ভোগের শেষ নেই। প্রায় 3 থেকে 3,500 মতো মৎস্য চাষী পুকুর দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামগ্রিকভাবে প্রায় 70-72 কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে এই মৎস্য সেক্টরের। ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি থাকায় আগামী কয়েকদিন পর্যন্ত পাহাড়ি ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে ঢল কমে আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। ওমানে নেওয়া হবে না বাংলাদেশি চিকিৎসক, এমন গুজবে সয়লাব ফেসবুক। আর এতে গা ভাসিয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বললেন বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে। এদিকে ওমানে নিযুক্ত বাংলাদেশের লেবার কাউন্সিলর জানিয়েছেন চিকিৎসক নেওয়ার কোনো সিদ্ধান্তই হয়নি, তবে দেশটিতে সুনামের সঙ্গে কাজ করছেন প্রায় 300 বাংলাদেশি চিকিৎসক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ওমান সরকারের বিদেশি চিকিৎসক নিয়োগের একটি বিজ্ঞপ্তি, যাতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করা হয় চীন, রাশিয়া, ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশি চিকিৎসকদেরও সনদ গ্রহণযোগ্য হবে না এখানে। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়, আলোচনা সমালোচনা দেশের চিকিৎসা শিক্ষার মান নিয়ে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি চিকিৎসকরাও সামিল হন এই কাতারে। একদিন বাদেই মূলধারার গণমাধ্যমেও খবর প্রকাশ হয় এ বিষয়ে। এমনকি যাচাই বাছাই ছাড়াই বিষয়টি নিয়ে মন্তব্য করেন খোদ স্বাস্থ্য শিক্ষার মহাপরিচালক। তবে চিঠির একটি বিষয়ে নজর আটকায় সময় সংবাদের। রাষ্ট্রীয় পর্যায়ের একটি বিজ্ঞপ্তি, অথচ নেই কোনো সিল স্বাক্ষর। যাচাই করতে ওমানে সরাসরি যোগাযোগ করলে বেরিয়ে আসে থলের বিড়াল। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের লেবার কাউন্সিলর মেজর রাফি জানান, এই ধরনের কোনো বিজ্ঞপ্তি ওমান সরকার দেয়নি, বরং বাংলাদেশের প্রায় 250 থেকে 300 চিকিৎসক সেখানে দক্ষতার সঙ্গেই কাজ করে আসছে। আর ঠিক এমনই একটি বিজ্ঞপ্তি দিয়ে 2-3 বছর আগেও গুজব ছড়ানো হয়েছিল বলেও জানান তিনি।
সালের এই একই পোস্ট দেখেছিল। এটা হয়তো নতুন না, এরকম ওমান গভর্নমেন্ট কখনোই করে নাই আর কি, কারণ আমাদের ডক্টররা রিসেন্ট কয়েকদিন আগে আমাদের ডক্টর আসছে, ওমান গভর্নমেন্টের স্টিলও নাই, সাইনও নাই সেটাতে। এদিকে প্রথমে গুজবে গা ভাসালেও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলছেন বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেছেন তারা। তবে এমন অপপ্রচার নিয়ে হেলাফেলা না করে এর বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। যেখান থেকে গুজবটা ছড়ানো হয়েছে তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করা, যাতে করে ভবিষ্যতে বাংলাদেশের যে কোনো বিষয়ে বাংলাদেশের ইমেজ সংকট হবে অযথা কোনো ভুয়া প্রতিবেদন বা রিপোর্টের মাধ্যমে, তা যেন আর না হয় সেই ব্যাপারটা দেখা উচিত। অফিসিয়ালি কর্তৃপক্ষের মাধ্যমে কোনো রকমই আমাদের কাছে এরকম কোনো বার্তা আসে নাই। অবশ্যই আমরা এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চেষ্টা করব মন্ত্রণালয়ের মাধ্যমে। সবশেষ সরকারিভাবে 2011 সালে বাংলাদেশ থেকে চিকিৎসক নেয় ওমান। দেশটির কয়েকটি বেসরকারি হাসপাতাল চলতি বছরেও বাংলাদেশি চিকিৎসক নিয়েছে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আবারও উত্তাল রাজপথ। তৃতীয় দিনের মতো ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ময়মনসিংহে ট্রেন আটকেও করা হয় বিক্ষোভ। এদিকে দাবি আদায়ে আগামী রোববার সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার টানা তৃতীয় দিনের মতো রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেন আন্দোলনকারীরা। কোটা নয় বরং মেধাকে মূল্যায়নের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, শুধু মুক্তিযোদ্ধা কোটা নয়, নিয়োগের ক্ষেত্রে সব ধরনের কোটা বাতিল করতে হবে। 56% কোটা থাকা অবস্থা একটা সাম্য অবস্থা হয় না, তো এটা একটা বৈষম্য। আমরা চাই শুধু মুক্তিযোদ্ধা নয়, মানে সকল কোটাই একরকম বাতিল করতে। 2018 কোটা বাতিলের পরিপত্র পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। যে পর্যন্ত আমাদের আদায় পূরণ না হবে, দাবিগুলো আদায় না হবে, সেই পর্যন্ত আমরা এখানে আছি, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। একই দাবিতে রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকল শ্রেণীর প্রথম শ্রেণীর চাকরিতে যেন কোনো প্রকার কোটা না থাকে। 18 সালেও যেটা বলা হয়েছে, 24 সালে এসেও একই কথা, যে কোটা প্রথা রাখা হয়েছে সেটা বাতিল করা হোক। এদিকে আন্দোলন দেখে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট রায় পরিবর্তন করে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। বৃহস্পতিবার 30% মুক্তিযোদ্ধা কোটা বহালে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানিতে এ কথা বলেন তিনি। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। 12 বছর ধরে জবাব দিয়ে আসছেন, নতুন করে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেওয়ার কিছুই নেই। বৃহস্পতিবার শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজিরা শেষে এ কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন শ্রমিক ঠকানোর মামলায় অধ্যাপক ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ 5ম বারের মতো বাড়িয়েছেন আদালত। করছে সেই মামলায় সে শাস্তি পেয়েছে, এখানে আমার কি দোষ? জেলা শিকার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে। আমেরিকার ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। দিল্লি সফর শেষে দেশে ফিরে গত 25 জুন এক সংবাদ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে সমস্ত বিষয় উনি উত্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমরা বহুবার দিয়েছি, একবার না। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দেবেন কিনা জানতে চাইলে বৃহস্পতিবার অধ্যাপক ইউনূসের সাফ জবাব, 12 বছর ধরে গ্রামীণ ব্যাংক ও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিয়ে এসেছেন তিনি। এখন নতুন করে এ নিয়ে বিতর্ক বা আলোচনায় বসার কোনো সুযোগ নেই, যা হবে আইন ও বিচারিক প্রক্রিয়ায়। আমি টাকা পাচার করেছি, বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দিই, ইত্যাদি ইত্যাদি, এটা আমরা জানি। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়ালগের কি আছে, আমি তো কিছু পেলাম না। ডক্টর ইউনূস বলেন, প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংকের অনিয়মের বিচার করতে হলে তার সঙ্গে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আনতে হবে আইনের আওতায়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয়, তখন চেয়ারম্যান এবং বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। তো কাজে এখন গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারা অভিযুক্ত হবেন। এদিন শুনানি শেষে 5ম বারের মতো ইউনূস সহ 4 আসামির জামিনের মেয়াদ বৃদ্ধি করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। 14 আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়েছে এই মামলার আপিল শুনানি। আফজাল হোসেন,
সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময়ে আরও থাকছে, যুক্তরাজ্যে চলছে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। ভোট দিয়েছেন দুই প্রার্থী সুনাক ও স্টারমার। জরিপে লেবার পার্টির জয়ের আভাস, লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত। প্রায় পুরোপুরি প্রস্তুত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এমন সময় প্রকল্পটির নানা অনিয়মের অভিযোগ তুলেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। অভিযোগগুলোর তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন 3 সদস্য বিশিষ্ট উপকমিটির সদস্যরা। ম্যানলিফটে উঠে তারা খতিয়ে দেখেন পিলারের বিভিন্ন স্থানের ফাটল। পরে জানান রেলিংয়ের নাট বল্টুর দুর্বলতা, অপ্রয়োজনীয় র্যাম্প নির্মাণ ও অতিরিক্ত ব্যয় বৃদ্ধিসহ নানা অসঙ্গতির কথা। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হওয়া ভোট শেষ হবে রাত 10টায়। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে নতুন নেতা নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। সস্ত্রীক ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। লেবার পার্টির নেতা স্টারমার্কও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির ভরাডুবির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিপরীতে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে বিরোধী নেতা কের স্টারমারের দল লেবার পার্টি। দেখছেন সন্ধ্যার সময়। রাজস্বিক সংবর্ধনায় অংশ নিতে দিল্লি থেকে মুম্বাইয়ে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। ছাদখোলা বাসে করে ওয়াংখেড়ে স্টেডিয়ামের উদ্দেশ্যে যাত্রা করছে চ্যাম্পিয়ন দল। বিমানবন্দরের রানওয়েতে পতাকা বহর দিয়ে স্বাগত জানানো হয় ভারতীয় দলকে। মুম্বাইয়ের মেরিন ড্রাইভে রোহিত কোহলিদের বরণ করে নিতে বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে ভিড় করেন সমর্থকরা। গোটা মেরিন ড্রাইভ পরিণত হয় জনসমুদ্রে। রোহিত কোহলি প্রতিধ্বনিতে গোটা রাস্তা মুখর করেছেন সমর্থকরা। ওয়াংখেড়েতে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে চ্যাম্পিয়ন মঞ্চ। খুলে দেওয়া হয়েছে স্টেডিয়ামের গেট। বিনা টিকিটে প্রবেশ করতে পারছেন সমর্থকরা। এর আগে দিল্লিতে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করে টিম ইন্ডিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা ইস্যুতে এক হলো চীন ভারত। মহাপ্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের যে কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় বেইজিং, বললেন রাষ্ট্রদূত। দিল্লির সঙ্গে কাজ করতেও আগ্রহী। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে হু হু করে ঢুকছে পানি। প্লাবিত গ্রামের পর গ্রাম, চরম দুর্ভোগে কয়েক লাখ মানুষ। উত্তরেও ভাসছে কুড়িগ্রাম গাইবান্ধা। এবং সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে উত্তাল রাজপথ। ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ। ময়মনসিংহে ট্রেন আটকে বিক্ষোভ। ক্লাস বর্জন সহ 3 দিনের কর্মসূচি ঘোষণা। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ইনান, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।